জি স্যার। আপনার লাইভ ক্লাস? আচ্ছা আচ্ছা। না এখন এই যে এটা তো বারবার ডিস্টার্ব করতেছে, বুঝতেছি না এরকম করতেছে কেন। মেজাজটা নষ্ট হয়ে যায়। দেখি আমার ইয়াতে দেখি না, এটা দেখছেন নি কাজের সময় না, এখন তো এটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ না এখন আচ্ছা দেরি তো, ওই যে আমার ক্লাস তো ওই জন্য। আচ্ছা স্যার একটু হালকা প্রথম দিকে একটু অবজার্ভ করতে হবে। হ্যাঁ একটু অবজার্ভ করতে হবে, মানে ক্লাসটায় যে লেখাটা আসতেছে কিনা। এটা দিয়ে আর কি আপনি না, আমার এটা দিয়ে একটু দেখেন স্যার, একটু এদিকে দেখেন না। না না এই যে দেখা যাচ্ছে না তো, দেখতে পাচ্ছে না। আচ্ছা আপনি একটু সামনে অবজার্ভ করেন। আচ্ছা দেরি তো, ওই যে আমার ক্লাস তো ওই জন্য। আচ্ছা স্যার হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আপনি শুধু এই যে এটা দিয়ে দেখেন স্যার, এটা দিয়ে বৈশা দেখলে হবে, ওইখানে না, এটা দিয়ে বৈশা দেখেন এখানে, যে এটার মধ্যে আমার কথাগুলা দেখেন তো আমার চেহারা ঠিকঠাক মতো আসতেছে কিনা। আমার চেহারা আসতেছে ঠিক আছে। ও টিস্যু লাগবে, কিছুই নাই, একটু ওয়েট করি। হ্যাঁ কয়েকজন জয়েন করুক। আসতেছে না? ওকে আসসালামু আলাইকুম। আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে গণিত বিভাগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আর এই সময়ে, এই দুর্যোগ সময়ে অবশ্যই তোমরা বাসায় থাকবে। আর আমরা যেহেতু এই লাইভ ক্লাসের সাথে আসলে তোমাদেরও নতুন, আমাদেরও নতুন, ঠিক আছে? তো এটার সাথে অ্যাডাপ্ট হইতে আমাদের একটু সময় লাগবে, হয়তো তোমাদেরও একটু সময় লাগবে। অনেকের অভিযোগ যে লাইভ ক্লাসে স্যার কিছুই বুঝি না। হ্যাঁ আসলে যেহেতু ইন্টারাকশানটা কম, এই জন্য স্বাভাবিক, না বোঝাটাই স্বাভাবিক। অনেক সময় তোমার যে মনের প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হয়তো তুমি সরাসরি বলতে পারো না। হ্যাঁ তো তারপরেও তোমরা কমেন্টে অবশ্যই উল্লেখ করবে। আরেকটা বিষয় বলে রাখি, আমি শুরুতেই কিন্তু তোমাদের সালাম দিয়ে দিছি, তোমাদের আর সালাম দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আর সালাম আদাব কিচ্ছু দরকার নেই, কোনো কমেন্টস করবা না। যদি প্রশ্ন রিলেটেড কোনো কমেন্টস থাকে তাহলে করবা। আমি কয়েকটা বিষয় শুরুতেই তোমাদের আমি বলবো। তোমরা, কারণ অনেকের যে অসুবিধা হয় এই কমেন্টসের কারণে, স্ক্রিনের অর্ধেক চলে আসে কমেন্টসে, যার ফলে অনেকে যারা না বুঝে তারা কিন্তু এই কমেন্টসের কারণে তারা স্ক্রিন পুরোটা দেখতে পারে না। তো সবার উদ্দেশ্যে বলতেছি, তোমরা করবা কি, কমেন্টস দেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তোমরা এই স্ক্রিনের নিচের দিকে জাস্ট একটু আঙ্গুল দিয়ে একটু সোয়াইপ করে দিবা, দেখবা যে কমেন্টসগুলো চলে গেছে। তো কমেন্টস চলে গেলে পুরো স্ক্রিন তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। ওকে, দ্বিতীয়ত আমি কয়েকটা কথা বলে নিব ক্লাসের শুরুতে। আমি বলবো যে তোমরা অনেকেই এই যে যারা জয়েন করতেছো, এটা অ্যাটেন্ডেন্স হিসাবে গণ্য হবে। সো কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষ কিন্তু এটা কাউন্টস করতেছে। এখন আমরা কিন্তু, আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ অবজারভেশনে আছে। সো তোমরা যারা যারা এখানে অংশগ্রহণ করবা, এটাই তাদের অ্যাটেন্ডেন্স হিসেবে গণ্য হবে।
দ্বিতীয়ত আমি কয়েকটা কথা বলে নিব আগে। দ্বিতীয়ত, তোমরা অনেকেই শুনছি যে আমার যেহেতু এটা প্রথম ক্লাস, আমি এখনও এটা ফেস করি নাই, যারা আগে ক্লাস নিছে কিছু বাজে কমেন্টস করছো। তো এই কাজটা করবে না, কারণ এটা কিন্তু কলেজের নজরদারিতে আছে। সো যে কোনো সময় কিন্তু তাদেরকে কল করবে এবং যে কোনো অ্যাকশন নেবে কলেজ। আর আমরা এখানে সবচেয়ে ভালো মানের ছাত্র ভর্তি করি। আমি যেহেতু সবচেয়ে ভালো মানের ছাত্র আমরা এখানে ভর্তি করি, সো তোমরা সবচেয়ে ভালো ছাত্র, শুধু পড়ালেখা দিয়ে হবে না, আচার ব্যবহারও ভালো ছাত্রত্ব দেখাইতে হবে তোমাদের। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর তোমার কি দরকার পড়ছে এখানে এই লাইভে এসে হাই ব্রো, হ্যাঁ কিরে আসসনি, এইসব কথা কখনো বলবো না, দেখতে খুবই অড দেখায়। কারণ এই জিনিসটা কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, হামজা স্যার বা যারা আছে কলেজ কর্তৃপক্ষ, তারা কিন্তু বসে বসে দেখতেছে জিনিসটা। এই জন্য সাবধান হওয়া এই বিষয়ে। আর যে কোনো বিষয় আমার ফোন নাম্বার সংগ্রহ করে নিবা। যে কোনো বিষয় যদি না বুঝো আমি এখানে বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝো অবশ্যই তোমরা কমেন্টসে লিখে জানাবে। এছাড়া অতিরিক্ত কোনো কমেন্ট, সালাম, আদাব কিচ্ছু দেওয়ার দরকার নাই। আমি শুরুতেই সালাম দিয়ে নিছি তোমাদের সবাই, এই জন্য তোমরা কমেন্টস করবা না, কোনো কিচ্ছু করবা না। যদি না বুঝো সেটা কমেন্টস করবো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরে। আর যে কারো এরপরে আমি সারা দিন তোমাদের সার্ভিসিংয়ে আছি, তোমরা যে কোনো প্রশ্ন আমাকে ফোনে সলভ করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, আমরা আজকে ক্লাসটা শুরু করব। আমার আজকে গণিতের প্রথম ক্লাস, উচ্চতর গণিত প্রথম পত্র আমরা আজকে শুরু করব। উচ্চতর গণিত প্রথম পত্রের নানান সিলেবাসটা সম্বন্ধে আমরা একটু ধারণা নিব শুরুতে। লক্ষ্য করো, কি নেটে কি সমস্যা হচ্ছে? ওকে, বলবেন। উচ্চতর গণিত প্রথম পত্র আমি বুক রেফারেন্স হিসাবে দিব তোমাদের রূপন্তী প্রকাশনীর বই। রূপন্তী প্রকাশনীর বই, এখানে রাইটার আছে কয়েকজন, রফিকুল ইসলাম, আর কয়েকজন আছে। যাক, শুধু রূপন্তী প্রকাশনীর বই বললেই চলবে। আর কেউ যদি অতিরিক্ত কিনতে চাও, অক্ষরপত্র বই আছে, কেতাবুদ্দিনের বই আছে, বইগুলো খুবই ভালো, তোমরা কিনে নিতে পারো। এছাড়া আমরা পড়াবো আসলে রূপন্তী প্রকাশনীর বই। তোমরা এই বইটা কালেকশনে রাখবা, কারণ আমি যখন নাম্বারের সিরিয়ালটা বলবো, সো তুমি এখানে এই বইটা না থাকলে তোমার একটু অসুবিধা হবে। এই জন্য অবশ্যই এই রূপন্তী প্রকাশনীর বইটা তোমরা কালেকশনে রাখবা। ওকে, দ্বিতীয়ত আমি সিলেবাসটা নিয়ে একটু কথা বলবো। তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের সংক্ষেপে লিখতেছি, প্রথম পত্রে টোটাল মার্কস হচ্ছে 100। এর মাঝে আমি সংক্ষেপে লিখি, হ্যাঁ, এখানে সিকিউ সৃজনশীল 50, এমসিকিউ 25, ব্যবহারিক প্র্যাকটিক্যাল লিখলাম, আচ্ছা, ব্যবহারিক আছে 25, টোটাল 100। তো আমরা এখানে দেখলাম তোমাদের নম্বর বন্টনটা দেখলাম যে সিকিউতে আছে 50, এমসিকিউতে আছে 25, ব্যবহারিকে আছে 25। ব্যবহারিক নিয়ে আমার কোনো কথা নাই, এমসিকিউ কোনো কথা নাই। আর সিকিউ নিয়ে এখন একটু আলোচনা করব। 50-এর মাঝে আমরা দেখব ক বিভাগ, খ বিভাগ, দুইটা বিভাগ থাকে। প্রতি বিভাগে প্রশ্ন থাকবে 4টি। এর মাঝে ক বিভাগে আছে বীজগণিত, 2 নম্বরে আছে জ্যামিতি, এখানে আছে ত্রিকোণমিতি, ক্যালকুলাস। তো বীজগণিত, জ্যামিতি। বীজগণিতে আমাদের এখানে 3টা চ্যাপ্টার আছে, ম্যাট্রিক্স, নির্ণায়ক। দ্বিতীয়ত আছে বিন্যাস, সমাবেশ।
তৃতীয়ত আছে ফাংশন। জ্যামিতিতে আমাদের যদিও ভেক্টরটাকে আমরা জ্যামিতির সাথেই অ্যাড করে দেই, ভেক্টর, সরল রেখা, বৃত্ত। ত্রিকোণমিতিতে আছে দুইটা চ্যাপ্টার, ত্রিকোণমিতিক অনুপাত, 2 নম্বরে আছে সংযুক্ত কোণের ডট ডট দিয়ে দিলাম ত্রিকোণমিতিক অনুপাত। ক্যালকুলাসে আছে অন্তরীকরণ, যোগজীকরণ। ওকে, টোটাল সিলেবাসটা সম্বন্ধে একটু ধারণা দিলাম। এর কারণ হচ্ছে যে তোমাদের একটু প্রথম দিকে একটু জানা উচিত। আসলে আমি আবারও বলি, বীজগণিতে আছে ম্যাট্রিক্স নির্ণায়ক, বিন্যাস, সমাবেশ, ফাংশন। বইয়ে আছে জ্যামিতি, জ্যামিতিতে আছে আমাদের ভেক্টর, সরল রেখা এবং বৃত্ত। খ বিভাগ থেকে 4টা প্রশ্ন হবে। এর মধ্যে আমাদের কি কি আছে দেখি। ত্রিকোণমিতি, এর মধ্যে 2টা চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতিক অনুপাত এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। 2 নাম্বার ক্যালকুলাস। ক্যালকুলাসের মধ্যে 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ। অন্তরীকরণকে আমরা ডিফারেন্সিয়েশন বলি ইংলিশে, আর এখানে যোগজীকরণ, এটার আরেকটা নাম আছে সমাকলন, ইংলিশে বলি আমরা ইন্টিগ্রেশন। ওকে, এখান থেকে 4টা প্রশ্ন হবে, এখান থেকে 4টা প্রশ্ন হবে। তোমাদের মোট আনসার করতে হবে, যেহেতু 50, টোটাল মার্কস হচ্ছে 50, প্রতিটা প্রশ্নে 10 করে। সো তোমাকে কোনো বিভাগ থেকে 3টার বেশি আনসার করতে পারবে না। অর্থাৎ এই বিভাগ থেকে যদি 3টা করো, এই বিভাগ থেকে 2টা করতে হবে, এই বিভাগ থেকে 3টা করলে এই বিভাগ থেকে 2টা করতে হবে। টোটাল প্রশ্ন বীজগণিত থেকে 2টা, জ্যামিতি থেকে 2টা, ত্রিকোণমিতি থেকে 2টা, ক্যালকুলাস থেকে 2টা, এরকম 4টা প্রশ্ন হবে। এই হচ্ছে আমার সিলেবাস পরিচিতি। এখন আমরা যে কাজটা করব, আসলে তোমাদের আবার অনেকে ভাবতে পারো যে শুরু থেকে, তোমাদের আবার ভাবতে পারো যে এখানে আমি কেন শুরু থেকে বীজগণিত দিয়ে শুরু করছি না। আমি চাচ্ছি তোমাদের ক্যালকুলাসটা শুরু করার জন্য। এর কারণ হচ্ছে তোমরা ফিজিক্সে যখন পড়বা, ফিজিক্সে অনেক সময় ক্যালকুলাসের ব্যবহার করবা, অনেকেরই সমস্যা হয়। হ্যাঁ, এই জন্য আমরা যে কাজটা করব, যে আমরা এখানে ক্যালকুলাসটা দিয়ে শুরু করব। আমাদের টোটাল 5 জন স্যারে ক্লাস নেবে তোমাদের ম্যাথ ক্লাসটা। সো এক একজন স্যার এক একটা নিবে, হয়তো আমরা একটাও ধারাবাহিক রক্ষা করতে পারি, এটা পরে দেখা যাবে। আমরা ক্যালকুলাস দিয়ে শুরু করব, কারণ এটা দিয়েও শুরু করতে পারি। অনেকে আবার ম্যাট্রিক্সটা পড়ে ফেলছো, সহজ বিধায়, হ্যাঁ, এগুলো একটু সহজই, এগুলো আমরা সব পড়াবো ধীরে ধীরে। তোমরা আমাদের সাথে থাকবে। তোমরা দেখো, তোমরা অনেকে প্রাইভেটের ধান্দায় আছো, তোমরা দেখো, আগে ক্লাস করে দেখো। আমরা ক্লাসে যদি শেষ না করতে পারি, পরে ভিন্ন চিন্তা করবা। আমরা ক্লাসে ইনশাল্লাহ ধীরে ধীরে একদম পর্যায়ক্রমে সুন্দর করে সব শেষ করে দিব। শুধু তোমরা আমাদের সাথে থাকবা, লাইভ ক্লাসে সবসময় থাকবা। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আমাদের চেষ্টা করব একদম ফুললি ক্লাসের মধ্যে বোঝানোর জন্য। ঠিক আছে, আমরা শুরু করব ক্যালকুলাসের অন্তরীকরণ। অন্তরীকরণ যখন আমরা পড়ব, অন্তরীকরণে ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণের ইংলিশটা। এই অন্তরীকরণের মাঝে আসলে অন্তরীকরণের শুরুতে আসলে অন্তরীকরণটা ব্যাখ্যা করা হচ্ছে লিমিটের মাধ্যমে। অন্তরীকরণের ব্যাখ্যাটা আসছে লিমিটের মাধ্যমে। এই জন্য আমরা শুরুতে যে কাজটা করব, অন্তরীকরণের শুরুর চ্যাপ্টারটাই কিন্তু লিমিট। আমরা এই জন্য লিমিটটা নিয়ে কথা বলবো। প্রথম চ্যাপ্টার লিমিট। সীমা। ইয়েতে ডিস্টার্ব হচ্ছে? ওকে,
একটু লাইটটা একটা হয়তো ডিস্টার্ব করতেছে। আচ্ছা দেখো, লিমিট বা সীমা। তবে এখানে এই লিমিট চ্যাপ্টারের মধ্যে মনে রাখতে হবে আমাদের তিনটা অংশ। একটা হচ্ছে লিমিট নিয়ে আলোচনা, দ্বিতীয়ত কন্টিনিউটি অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা, আর স্যান্ডউইচ থিওরি নিয়ে হালকা আলোচনা আছে। তবে লিমিট নিয়ে প্রায় 95% আলোচনা, বাকি আলোচনাটা কন্টিনিউটির কিছু অঙ্ক আছে আর স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে কিছু অঙ্ক আছে। আমরা ধারাবাহিকভাবে একে একে আলোচনা করব। আমরা আগে লিমিটের প্রসঙ্গে আলোচনা করব, দ্বিতীয়ত আমরা কন্টিনিউটির প্রসঙ্গে আলোচনা করব অবিচ্ছিন্নতা, তৃতীয়ত আমরা স্যান্ডউইচ উপপাদ্য বা স্যান্ডউইচ থিওরি নিয়ে আলোচনা করব। এগুলো খুবই হালকা হালকা, হ্যাঁ। তারপর আমরা আলোচনা করব, কারণ ভর্তি পরীক্ষাগুলোতে এগুলো থেকে আসে, আর এমনি পরীক্ষায় এখন মাঝে মধ্যে দিয়ে দেয় যেহেতু সৃজনশীল। ওকে, লিমিটের ধারণাটা আমরা এখন ব্যাখ্যা করব। লিমিটের প্রসঙ্গটা আসলো কোত্থেকে, লিমিট বিষয়টা কি। এর আগে আমরা একটু আলোচনা করব অনির্ণেয় আকার, ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম, অনির্ণেয় আকার। আমরা দেখব কতগুলো, কোন আকারগুলোকে অনির্ণেয় আকার বলা হয়। 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 ক্রস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই 7টা আকারকে বলা হয় অনির্ণেয় আকার। আমি আবারও বলি, 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 ক্রস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এই 7টা আকারকে বলা হয় অনির্ণেয় আকার। এখন প্রসঙ্গ হচ্ছে কেন অনির্ণেয় আকার বলে। আমি সবগুলো ব্যাখ্যা দিয়ে পারবো না আসলে, কারণ আমাদের সময় কম আর দরকারও নয় আসলে তোমার এই লেভেলে। আমি জাস্ট একটা দেখাবো 0/0কে কেন অনির্ণেয় আকার বলা হয়, আমি একটা ব্যাখ্যা দিব। তুমি লক্ষ্য করো 0/0, তা আমি ধরে নিলাম 0/0 ইকুয়াল টু a। সাপোজ আমি বলে নিলাম যে 0/0 এর মান হচ্ছে a। এখন আমি যদি 0 ইকুয়াল টু আর গুণ করে দিই 0 ইন্টু a, আমরা বাস্তব সংখ্যার একটা ধর্ম আছে আমাদের, যে 0 এর সাথে যে কোনো সংখ্যা যদি আমি গুণ করি, আমি যখন সেকেন্ড পেপারে বাস্তব সংখ্যাটা পড়ব তখন আমরা বিষয়টা ক্লিয়ার করব। এখন দরকার না, এখন শুধু জানো তুমি যে 0 এর সাথে যাই আমি গুণ করি 0 হবে। এর মানে হচ্ছে এর মান যদি 1 হয় তাও 0 হয়, এর মান যদি 2 হয় তাও 0 হয়, অসুবিধা, এর মান যদি 3 হয় তাও 0 হয়। অর্থাৎ এরভাবে আমি যদি যে কোনো সংখ্যা বসাই, এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বলো ভগ্নাংশ বলো সব সময় কি হবে, 0 হবে। এর মানে হচ্ছে জিনিসটা কিন্তু সংজ্ঞায়িত। লক্ষ্য করো যে রিলেশনটা আছে সেই রিলেশনটা সংজ্ঞায়িত 0। এর মান যাই বসায় আমার 0 হচ্ছে, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ হচ্ছে, তার মানে কি সংজ্ঞায়িত হচ্ছে। এখন তুমি বলো তাহলে এর মান কত হইলে 0 হয়। তুমি কিন্তু নির্ধারণ করতে পারবা না যে এর মান 1 দিব না এর মান 2 হবে। যেমন 0/0, তাহলে 1 হইলেও সত্য, 2 হইলেও সত্য, 3 হইলেও সত্য, 5 হইলেও সত্য, যে কোনো মানের জন্য সত্য। তুমি নির্ধারণ করতে পারতেছ না কোন মানের জন্য সত্য। এই জন্য আমরা বলি অনির্ণেয় আকার, নির্ণয় করা যাচ্ছে না কোন মানের জন্য সত্য, এই জন্য তার নাম হচ্ছে অনির্ণেয় আকার। নট আনডিফাইন্ড, নট অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত নয়। অনেকে আবার এই জায়গায় বলে 0/0 অসংজ্ঞায়িত, সাবধানী, কথা বলা যাবে না, লেখাও যাবে না। 0/0 একটা অনির্ণেয় আকার। অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় দুইটার মধ্যে পার্থক্য আছে। আজকে অসংজ্ঞায়িত যাচ্ছি না, আগামী ক্লাসে আমি অসংজ্ঞায়িত বিষয়টি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যেমন সামথিং বাই 0, 5/0, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। আচ্ছা এখন যেহেতু একটু আলোচনা করতেছি 1 মিনিটে দেখায় ফেলি। যেমন তুমি ধরো 5/0, 0 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে আমরা বলি অসংজ্ঞায়িত। তার মানে একটু বোঝানোর জন্য অনির্ণেয় এবং অসংজ্ঞায়িত এক জিনিস নয়। দেখো 5/0 ইকুয়াল টু আমি ধরে নিলাম a। আমি যদি গুণ করে দেই 5 ইকুয়াল টু 0 ইন্টু a, এর যে কোনো মানের জন্য 0। এ এর যে কোনো মানের জন্য ডান পক্ষ 0, কিন্তু বাম পক্ষে আছে কত আমার 5। 5 কখনো 0 এর সমান হতে পারে না। এই জন্য এই রিলেশনটাকে বলা হয় অসংজ্ঞায়িত আকার, কিন্তু এই রিলেশনটাকে বলা হয় অনির্ণেয় আকার, কারণ সংজ্ঞায়িত। 0 ইকুয়াল টু 0, এর মান আমি যাই বসাই 0 ইকুয়াল টু 0 হবে। এই জন্য ব্যাপারটা হচ্ছে এই বিষয়টাকে বলা হয় অনির্ণেয় আকার, এই জিনিসটাকে বলা হয় অসংজ্ঞায়িত আকার। এই জন্য অনির্ণেয় আকার যখন থাকবে তার মানে কিন্তু তুমি
মান নির্ণয় সম্ভব, কিন্তু আমি নির্দিষ্ট করে নির্ণয় করতে পারতেছি না, এই জন্য তাকে বলা হয় অনির্ণেয় আকার। ওকে, এখন অনির্ণেয় আকার, এই আকারগুলোকে অনির্ণেয় আকার বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, আমি লিমিট আলোচনার আগে কেন অনির্ণেয় আকার নিয়ে আলোচনা করলাম? দেখো কেন আলোচনা করলাম। লক্ষ্য করো, আমি এখানে যদি বলি তোমাকে, যেমন একটা ফাংশন এফ এক্স ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, একটা ফাংশন আছে। তোমাকে বলা হইল এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এক্স এর মান যখন 2, তখন ফাংশনটার মান কত? যেমন এফ অফ 2 তুমি যদি বসায় দাও, এফ অফ 2 ইকুয়াল টু দেখো 4 মাইনাস 4 বাই 2 মাইনাস 2 ইকুয়াল টু দেখো 0 বাই 0, অনির্ণেয় আকার। তার মানে হচ্ছে কি অসংজ্ঞায়িত না, কিন্তু অনির্ণেয় আকার। যেহেতু বিষয়টা অনির্ণেয় আকার এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, সো আমাদের একটা বেকায়দায় পড়ে গেছি আমরা যে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে আমি নির্দিষ্ট করে মান নির্ণয় করতে পারতেছি না। এই ঘটনা থেকে আসছে যে তাহলে এক কাজ করো, তুমি যেহেতু এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে নির্দিষ্ট করে মান নির্ণয় করতে পারতেছো না, তাহলে তুমি একটা কাজ করো, এক্স এর মান যখন 2 এর কাছাকাছি, যেমন আমি যদি এখানে সংখ্যা রেখায় আঁকি 0 1 2 3, লক্ষ্য করো কথাটা, সংখ্যা রেখা আঁকলাম, এক্স এর মান যখন 2 এর কাছাকাছি, আচ্ছা এখানে দিই যে এক্স এর মান যখন 2 এর কাছাকাছি, লক্ষ্য করো কথাটা। তোমাকে তাহলে প্রশ্ন করা হইলো যে এক্স এর মান যখন 2 এর কাছাকাছি, তখন এক্স টেন্ডস টু, এটার নাম কিন্তু প্রতীকটার নাম টেন্ডস, TENDS, টেন্ডস টু, বাংলায় বলে কাছাকাছি। এক্স এর মান যখন 2 এর কাছাকাছি, তখন এই এফ এক্স এর মান কত এর কাছাকাছি? এটাকে বলা হয় কত এর কাছাকাছি, লিমিটিং ভ্যালু, LIMITING। এই তো, অর্থাৎ যেহেতু এক্স এর মান, তুমি আসলে লিমিটের ধারণাটা কোত্থেকে আসলো? এক্স এর মান আমি 2 এর জন্য যেহেতু আমি সরাসরি নির্ণয় করতে পারছি না, সো তোমাকে বললো তাহলে এক কাজ করো, ঠিক আছে 2 এর জন্য দরকার নাই, তাহলে 2 এর কাছাকাছি মানের জন্য এই ফাংশনটার মান কত এটা নির্ণয় করো। এই বিষয়টাকেই বলা হয় আসলে লিমিট। অর্থাৎ লিমিট মানে সীমানা, সীমানার কাছাকাছি। যেমন এই যে 2, আমি যখন ডান দিক দিয়ে 2 এর কাছে যাব, বাম দিক দিয়ে 2 এর কাছে যাব, অর্থাৎ আমি ডান দিক দিয়ে যদি 2 এর কাছে যাই, তাহলে দেখো 2.1 2.01, একদম নিকটের মান, এর জন্য এই ফাংশনটার মান কত? আবার আগের বাম দিক দিয়ে যদি যাই 1.9 1.99 1.999, এরকম ক্ষেত্রে ফাংশনটার মান কত? তখন আমরা কিন্তু 2 এর কাছাকাছি যাচ্ছি। অর্থাৎ তাহলে আমাদের যে কাজটা হচ্ছে যে 2 এর জন্য যেহেতু মান পাচ্ছি না, তাহলে 2 এর কাছাকাছি গেলে ফাংশনটার মান কত, সেই বিষয়টা বের করার উদ্দেশ্যেই মূলত আসলে এই লিমিটের ধারণা আসছে। যেমন তখন এটাকে বলা হয় এইভাবে, গাণিতিকভাবে যদি আমি লিখি, তো গাণিতিকভাবে লেখা হয় লিমিট, এই যে এই ল্যাঙ্গুয়েজটাকে গাণিতিকভাবে লেখা হয় লিমিট এক্স টেন্ডস টু 2, লিমিটকে সংক্ষেপে LIM লেখা হয়। হ্যাঁ, এফ এক্স মানে কত? এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2 ইকুয়াল টু হোয়াট? এই হোয়াট মানে কিন্তু লিমিটিং ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু নয়, এটা মানে হচ্ছে লিমিটিং ভ্যালু। কারণ 2 এর জন্য তুমি কোনো মান পাইবে না, অর্থাৎ 2 এর কাছাকাছি মানের জন্য ফাংশনটার মান কত আসে, এই জিনিসটা দেখার জন্য তোমার কাছে বলা হচ্ছে। তাহলে আমি আবারও স্পষ্ট করি, অর্থাৎ কোনো মানের জন্য বা কোনো বিন্দুতে যদি ফাংশনটার মান অনির্ণেয় হয়, তখন তোমাকে বলা হয় যে তাহলে একটা কাজ করো, যখন চলকের মানটা ওই বিন্দুর নিকটস্থ বা কাছাকাছি, তখন ফাংশনটার মান কত এর কাছাকাছি। এই ধারণাটাই হচ্ছে লিমিট। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, লক্ষ্য করো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এই ফাংশনটা নিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা
এক্স ইকুয়াল টু যদি 1.9 হলে এফ এক্স ইকুয়াল টু 3.9। একইভাবে লক্ষ্য করো, আমি এখানে কিছু বিষয় নিজ দিয়ে দেখা যায় না। এখানে দেখো, আমি বলছি যে যেহেতু এই ফাংশনটার মান তোমাকে বলল এখানে যে লিমিট x টেন্ডস টু 2 x স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, একটু আগে এর ব্যাখ্যা দিছি আমি। এটার মানে হচ্ছে কিন্তু লিমিট x টেন্ডস টু 2, যখন x এর মান 2 এর কাছাকাছি, 2 না কিন্তু, তখন এই ফাংশনটার মান কত এর কাছাকাছি। এটার মিনিং হচ্ছে আমরা এখন যদি দেখি একটা এক্সাম্পল আমি এখানে সেট করছি, তাহলে দেখো এক্স এর মান যখন আমি 2 এর কাছাকাছি, 2 এর কাছাকাছি বলতে এই যে 2, তাহলে ডান দিক দিয়ে 2 এর দিকে যাব, আমি বাম দিক দিয়ে 2 এর কাছে, অতি নিকটস্থ। তুমি যদি 2 এর পরিবর্তে 0 বসাইতে থাকো যে বাম দিক দিয়ে তো 0 আছে 2, তাহলে হচ্ছে না কথাটা। লিমিটিং ভ্যালু মানে হচ্ছে একদম নিকটস্থ, একদম। তাহলে আমি যদি 1.9 বসাই, তাহলে ফাংশনটার মান আসে 3.9। আমার মুখস্থ দেখে লিখছি, তুমি বাসায় ক্যালকুলেটর চাইবা, এই যে এই ফাংশনটা তুলবা, তুইলা ক্যালকুলেটরের মধ্যে বসাইবা, দেখবা যে একই মান দিচ্ছে, 3.9 আসবে। যখন তুমি 1.99 বসাবা 3.99 আসবে, 1.999 বসাইবা 3.999 আসবে, 1.999 বসাইবা ফাংশনটার মান আসবে 3.999। অর্থাৎ আমরা যতই 2 এর নিকটস্থ বা 2 এর কাছে যাচ্ছি, এক্স এর মানটা যতই আমরা 2 এর কাছে যাচ্ছি, তখন এফ এক্স এর মানটা লক্ষ্য করো এই 4 এর কাছে যাচ্ছে। একইভাবে আমি এটা যদি দেখি যে এক্স এর মানটা আমরা যতই 2 এর কাছে যাচ্ছি, তখন এফ এক্স এর মানটা আমাদের 4 এর দিকে যাচ্ছে। আমি একটু উপরে মুছে দিব, লক্ষ্য করো। তাহলে তোমার এর মিনিংটা কি, যখন এক্স এর মান 2 এর কাছাকাছি, তখন এই ফাংশনটার মান কত এর কাছাকাছি। অ্যাকচুয়াল মান কিন্তু আমি শুরুতেই বলছি, অ্যাকচুয়াল মান পাওয়া যায় না, বিধায় কিন্তু এই লিমিটের প্রসঙ্গটা আসছে, ধারণাটা আসছে। এই জন্য আমরা যে কাজটা করলাম, দেখো এক্স এর মান আমি 2 এর কাছাকাছি যাচ্ছি, এফ এক্স এর মানটা আস্তে আস্তে 4 এর দিকে যাচ্ছে। এক্স এর মানটা এটা কিন্তু বাম দিক দিয়ে যাচ্ছি, আমি বাম দিক দিয়ে যাচ্ছি, দেখো বাম দিক দিয়ে যাচ্ছি 2 এর কাছে, তো বাম দিকে কি 1.9 এরকম 1.99 এরকম মান, অর্থাৎ 2 এর নিকটস্থ। অর্থাৎ আমি 2 এর দিকে যাচ্ছি, ফাংশনটার মান যাচ্ছে 4 এর কাছে। একইভাবে যখন আমি ডান দিক দিয়ে যখন এই যে ডান দিক দিয়ে 2 এর কাছে যাব 2.1, এফ এক্স এর মান আসছে 4.1। আমি তো আগেই বললাম যে তোমরা ক্যালকুলেটর চাইপা মানটা বের করবা, আমার মুখস্থ দেখে লিখে ফেলছি। যখন আমি আরো কাছে যাচ্ছি 4.01, আরো কাছে গেলাম 4.001, আমি আরো একদম নিকটে চলে গেলাম 2.0001, তাহলে ফাংশনটার মানও 4.0001। অর্থাৎ আমি যতই 2 এর দিকে অগ্রসর হচ্ছি, এফ এক্স এর মানটা ততই 4 এর দিকে অগ্রসর হচ্ছে। তার মানে কি, এই যে বাম দিক দিয়ে অগ্রসর হওয়া, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট, বাংলায় বলা হয় বাম সীমা, সংক্ষেপে বলা হয় LHL। এই যে ডান দিকে আমি অগ্রসর হচ্ছি, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, বাংলায় বলা হয় ডান সীমা, ইংলিশে সংক্ষেপে লেখা হয় RHL। তাহলে কি বোঝা যাচ্ছে, লেফট হ্যান্ড লিমিট
রাইট হ্যান্ড লিমিট উভয় দিক দিয়ে এই ফাংশনটার মান 4-এর দিকে অগ্রসর হচ্ছে। এই জন্য আমরা বলে ফেলবো, এই যে ফাংশনটা আমি এখানে লিখে রাখছি, যে তোমাকে এই ল্যাঙ্গুয়েজটা বলছে যে যখন এক্সের মান 2-এর কাছাকাছি যাবে এই ফাংশনটার মান কত এর কাছাকাছি যাবে? 4-এর কাছাকাছি যাবে। এই হচ্ছে লিমিটিং ভ্যালু। 4 কিন্তু আসলে তার অ্যাকচুয়াল ভ্যালু না, লিমিটিং ভ্যালু বাংলায় বলে সীমাস্থ মান, সীমানার একটা মান। এখন একটা বিষয় আমি দেখব, ধরো আমি 2-এর এদিকে কাছে যাচ্ছি, এফএক্স এর মান 4 না হয়ে 5-এর দিকে গেল। একইভাবে এটার মান ঠিকই 4 আসলো, তার মানে কি লেফট হ্যান্ড লিমিট গেল 5-এর দিকে, রাইট হ্যান্ড লিমিট গেল 4-এর দিকে। তার মানে কি একটা নির্দিষ্ট মানের দিকে কিন্তু কেউই যাচ্ছে না। যেমন তুমি যখন তোমাদের যাদের গ্রামে বাড়ি আছে, শহরের এরা বুঝবে না, গ্রামের বাড়ি আছে, দেখবা যে সীমানা নিয়ে অনেকেরই ঝগড়া বিবাদ চলতে থাকে। এখন ধরো দুই পক্ষের সীমানার দুইজনের লোক বলল যে না আমারটা 5 হাত ভিতরে আমার সীমানা, আরেকজনে বললো না আমারটা 3 হাত ভিতরে, তাহলে কিন্তু সীমানা নির্ধারণ হবে না। সীমানা তখনই নির্ধারণ হবে যখন দুইজনেরটা আইসা এক জায়গায় মিলে যাবে, যে না উনিও বলবে ঠিক আছে এই জায়গায়, উনিও বলবে ঠিক আছে এই জায়গায়, তখনই হবে কি একটা সীমানা নির্ধারণ হবে। এর মানে হচ্ছে সীমানা তখনই, লিমিটিং ভ্যালু তখনই পাওয়া যাবে যদি লেফট হ্যান্ড লিমিট সীমাস্থ মান হচ্ছে 4। ওকে, এখন আমরা দেখব বিষয়টা। তাহলে আমরা কি দেখলাম? আমরা একটু শর্ত লিখবো, কারণ বোর্ডের মধ্যে জায়গা নাই, আর মুছে ফেললাম। এই যে বাম দিক দিয়ে আমি নিচে লিখছিলাম লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, এইটাকে গাণিতিকভাবে এভাবে লেখা হয় লিমিট x টেন্ডস টু 2 মাইনাস x স্কোয়ার মাইনাস 4, fx না লিখে আমি মূল ফাংশনটাই লিখতেছি x মাইনাস 2। দেখলাম এর মান আসতেছে, আমরা থাক বড় ফাংশনটা না লিখে আমি fxই লিখি তোমাদের সুবিধার জন্য, fx। দেখলাম এর মান কত? 4-এর দিকে অগ্রসর হচ্ছে। একইভাবে এটাকে রাইট হ্যান্ড লিমিট যখন আমি লিখব তখন এটাকে গাণিতিকভাবে, হ্যাঁ আমরা তো এখানে মুখে বলছি, কিন্তু গাণিতিকভাবে এভাবে লিখতে হয় 2 প্লাস। মনে রাখতে হবে, আমি একটু স্পষ্ট করতেছি, অনেকের ধারণা 2 মাইনাস হচ্ছে ঋণাত্মক মান, 2 প্লাস হচ্ছে ধনাত্মক মান। সাবধান, এটা ভাববা না। 2 প্লাস এর মানে কি 2-এর ডান দিকের মান 2-এর চেয়ে বড় মান, 2 মাইনাস এর মানে হচ্ছে 2-এর চেয়ে জাস্ট সিম্পলি ছোট মান, মাইনাস মান না কিন্তু। 5 প্লাস এর মানে হচ্ছে 5-এর চেয়ে বড়, 5.1, 5.001 এই মানগুলো। 5 মাইনাস এর মানে হচ্ছে 4.9, 4.99 এই মানগুলো। ওকে, তাহলে আমরা যদি লিখি যে এফএক্স এর মানও দেখলাম কি 4-এর দিকে অগ্রসর হচ্ছে, তার মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তাহলে যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আমরা দেখলাম দুই ক্ষেত্রেই 4-এর দিকে অগ্রসর হচ্ছে, তখন আমি ফাইনাল সিদ্ধান্ত নেই, সুতরাং লিমিট x টেন্ডস টু 2, যখনই এটা কিন্তু দুইটার কম্বিনেশন, এই দুইটার কম্বিনেশন প্লাস এবং মাইনাসের কম্বিনেশন হচ্ছে 2, অর্থাৎ আমি বাম দিক দিয়ে যাই অথবা ডান দিক দিয়ে যাই, যে দিক দিয়ে যাই fx এর মান 4-এর দিকে যাচ্ছে। ক্লিয়ার আমার কথা? তার মানে তোমরা একটা শর্ত লিখতে পারো যে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, হ্যাঁ শর্ত, অর্থাৎ লিমিট বিদ্যমান থাকার শর্ত, লিমিট বা সীমা বিদ্যমান থাকার শর্ত। সংক্ষেপে লিখলাম লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু হইতে হবে রাইট হ্যান্ড লিমিট। এটাকে এভাবেও লেখা হয়, আমি যদি গাণিতিকভাবে লিখি লিমিট x টেন্ডস টু, আমি যদি 2 আর এখন ইউজ না করি, একটা নির্দিষ্ট সংখ্যা ইউজ করি a, তাহলে a মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a প্লাস fx সমান হইতে হবে। আমি এটাকে অন্য ফরম্যাটেও লিখতে পারি, নিজ দিয়ে দেখা যায় তো না? ওকে, আমি এটাকে অন্য ফরম্যাটেও লিখতে পারি, কারণ তোমাদের সকল ফরম্যাট আমি লেখা দেই, বইগুলাতে যখন খুঁজে দেখবা তখন আবার মাথা গরম হইতে পারে, এটা আবার কি লিখলো। এইভাবে না লেখা এ তোমাকে লিখতে পারে যে লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস h, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h। একই কথা, দুই ফরম্যাট। এর মানে কি দেখো, আমি যখন a মাইনাস বসাই
তার মানে কি এর চাইতে ছোট মান বসায়, এই জন্য এ মাইনাস এইচ, এ থেকে মাইনাস এইচ যদি করি, যেখানে এইচটা খুবই ক্ষুদ্র, এইচ টেন্ডস টু 0, তার মানে এ থেকে যদি কি ছোট একটা মান মাইনাস করি তাহলে এর চাইতে কমে যাবে। আর যদি এ প্লাস বসাই তার মানে কি এর চাইতে বড় মান বসাবো, তার মানে এর চাইতে বড় মান কি এর সাথে কিছু একটা যোগ হবে, এই যোগ হওয়াকে এ প্লাস এইচ বলে। তাহলে এ প্লাস এইচ যদি বলে যেখানে এইচ টেন্ডস টু 0, তাহলে এই দুই ফরম্যাটেই কিন্তু লেখা হয়। তোমরা এই বিষয়টা মাথায় রাখবা, এমসিকিউতে অনেক সময় আসে যে লিমিট বিদ্যমান থাকার শর্ত কি, অথবা 2 মার্কসের জন্য আসতে পারে সৃজনশীলে যে লিমিট বিদ্যমান থাকার শর্তটি লিখো 2 মার্কসের জন্য, তখন তো কিন্তু তোমাকে এই বিষয়টা জানতে হবে। ওকে, আমরা এখন চমৎকার একটা সংজ্ঞা দিব, সংজ্ঞাটা লিখব, পরীক্ষায় আসে 2 মার্কসের জন্য আসে। আমি লিমিটের ধারণাটা আমি একটু ব্যাখ্যা করলাম, এখন তোমাদের আমি দেখাবো যে এদিকে আমরা এখন দেখব লিমিটের সংজ্ঞা। আমি সংজ্ঞাটা স্পষ্ট করে লিখে দিতেছি, আমি 2টা সংজ্ঞা দিব। হ্যাঁ, 2টা সংজ্ঞা দিব এই কারণে 2টা সংজ্ঞাই আসে 2 মার্কসের জন্য। ওকে, সংজ্ঞা: যখন কোনো চলক x এর মান একটি সংখ্যা এ এর দিকে, ব্র্যাকেটে লিখে দিলাম বাম অথবা ডান, বাম এবং ডান। লক্ষ্য করো, যখন কোনো চলক x এর মান একটি সংখ্যা, এই যে একটু আগে যে এক্সাম্পল দিছি 2, এ মানে এখানে 2, 3, 4 যে কোনো সংখ্যা, একটি সংখ্যা এ এর দিকে ডান দিক দিয়েও যাইতে পারে, বাম দিক দিয়েও যাইতে পারে, এর দিকে অগ্রসর হয় বা নিকটবর্তী হয়, এ এর দিকে না লেখা এ এর নিকটবর্তী হয়, সুন্দর হয় ল্যাঙ্গুয়েজটা। ইয়ে করে অবজার্ভ করে। ওকে, লক্ষ্য করো, আমি তাহলে একটু আগে কিন্তু আমি সুন্দর ব্যাখ্যা দিছি, এখন জাস্ট সংজ্ঞা, কারণ নির্দিষ্ট করে সংজ্ঞাটা 2 মার্কসের জন্য যখন আসে তখন তোমাকে সুন্দর করে লিখতে হবে। যখন কোনো চলক x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা এ এর বাম অথবা ডান, ব্র্যাকেটে লিখে দিছি, নিকটবর্তী হয়, কোনো ফাংশন f(x) এর মান একটি সংখ্যা l এর নিকটবর্তী হয়, তখন l কে f(x) এর লিমিট বলা হয়। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনটা স্যার একটু মাঝে মধ্যে বলে ঘোলা হয়ে যাচ্ছে, একটু দেখি। আচ্ছা, ঠিক আছে, ওকে। না, যারা দেখতেছে একজনে ফোন করলো আর কি, যে আচ্ছা, ওকে, এই যে আসলে এগুলা মাঝে মধ্যে হয়তো একটু ঘোলা হয়ে যাচ্ছে, তোমরা বিরক্ত হইও না, কারণ হচ্ছে এগুলা মোবাইলের কারণে এরকম হচ্ছে। আচ্ছা, না বুঝলে আমি বোঝাবো। ওকে, লক্ষ্য করো, যখন কোনো চলক x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা a এর নিকটবর্তী হয়, কোনো ফাংশন f(x) এর মান একটি সংখ্যা l এর নিকটবর্তী হয়, তখন l কে f(x) এর লিমিট বলা হয়। ইহাকে লিমিট x টেন্ডস টু f(x) = l দ্বারা প্রকাশ করা হয়। সুন্দর করে এভাবে লিখতে হবে।
একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছে লক্ষ্য করো, আমি ওটার সাথে যদি মিলাই, যখন কোনো চলক x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা 2 এর নিকটবর্তী হয়, কোনো ফাংশন fx এর মান একটি নির্দিষ্ট সংখ্যা 4 এর নিকটবর্তী হয়, তখন 4কে fx এর লিমিট বলা হয়। একটু আগে যে এক্সাম্পলটা দিছি আমরা সেই এক্সাম্পল মিলাই দেখো এখন। তাহলে আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তোমরা সুন্দর করে এই সংজ্ঞাটা শিখতে হবে। হ্যাঁ, বইয়ের মাঝেও আছে, আর কেউ ইচ্ছা করলে এখানে তো আছে, আমার লাইভ ক্লাসে এখানে থাকবে, তোমরা এটা একটু দেখবা, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এটা মুছে দিব। আসলে ফেসবুক লাইভের যে একটু অসুবিধা আছে, যে কে কি করতেছো না করতেছো বোঝার একটু মুশকিল। হ্যাঁ, আমরা একটু আন্দাজ করেই করতেছি, তোমরা যদি না বোঝো আমাকে ফোন দিবা। ওকে, গেল। আমরা আরেকটা সংজ্ঞা দিব, যেই সংজ্ঞাটা আসে এটা এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয়, এই জন্য তোমাদের আমি একটু ডিটেলসই পড়াতে চাচ্ছি। দেখো, ডেল্টা এপসিলন সংজ্ঞা, লিমিট এর, এটা মাইনাস না কিন্তু, ডেল্টা এপসিলন সংজ্ঞা এর মানে হচ্ছে ডেল্টা এপসিলনের সাহায্যে কোনো লিমিটকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। হ্যাঁ, এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, কেউ ধারণা না থাকলে আবার একটু বিপদে পড়বা। এই জন্য আমরা ডেল্টা এপসিলন সংজ্ঞাটা আমরা একটু দিচ্ছি। দেখো, আমি একটু স্পষ্ট করে লিখে দিব। যদি কোনো ক্ষুদ্র সংখ্যা এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল এমন একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 পাওয়া যায়, যাতে মডুলাস এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা এর জন্য মডুলাস এফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন হয়, তখন এল কে এফ এক্স এর লিমিট বলা হয়। লক্ষ্য করো, এটা আমি তোমাদের সাদৃশ্যটা একটু দেখাবো, আগের সংজ্ঞার সাথে এটার সাদৃশ্যটা আমরা দেখাবো। তাহলে আমরা কি বলতেছি, যখন কোনো ক্ষুদ্র সংখ্যা এপসিলন গ্রেটার দেন 0 এর উপর নির্ভরশীল এমন একটি ক্ষুদ্র সংখ্যা ডেল্টা গ্রেটার দেন 0 পাওয়া যায়, যাতে মডুলাস এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা এর জন্য মডুলাস এফ এক্স মাইনাস এর লেস দেন এপসিলন হয়, তখন এল কে এফ এক্স এর লিমিট বলা হয়। এটা একটা ডেল্টা এপসিলন সংজ্ঞা বলা হয় এটাকে। আমি তোমাদের একটু দেখাবো আসলে, আচ্ছা একটু উপরে দেখায় যে আসলে সাদৃশ্যটা কি, আগের সংজ্ঞার সাথে এটা সাদৃশ্য কি। খুব সিম্পল, তুমি লক্ষ্য করো, আমি বলছি এখানে যে এই যে এক্স, আগের যে কথাটা বলছিলাম, যদি এক্স টেন্ডস টু এ হয়, এটা কিন্তু আলাদা, এক্স টেন্ডস টু এ হয় এ এর জন্য এফ এক্স টেন্ডস টু এল হলে, লক্ষ্য করো, এক্স টেন্ডস টু এ এর জন্য এফ এক্স টেন্ডস টু এল হলে এল কে এফ এক্স এর লিমিট বলা হয়। তার মানে হচ্ছে আমরা আগের সংজ্ঞাটা যেটা পড়ছি, এখন এই জিনিসটাকে এইভাবে আসলে লেখা হয়। দেখো কিভাবে, কারণ এটা যদি তুমি সাদৃশ্য না বুঝো আবার মাথায় কাজ করবে, এটা আবার কি সংজ্ঞা, এটা কেন আমি শিখলাম। আসলে এই প্রতীকটা অনেক সময় দিয়ে দেয় এমসিকিউতে, এই জন্য একটু জিততে হবে। যেমন তুমি লক্ষ্য করো, এটা যদি আমি বামে নিয়ে আসি, তার মানে কি, বা উভয় পাশে থেকে বিয়োগ করে দিই, তার মানে এক্স মাইনাস এ টেন্ডস টু কত, 0। তাহলে এফ এক্স মাইনাস এল টেন্ডস টু কত হইল, 0। এক্স টেন্ডস টু যদি এ হয় তাহলে এক্স মাইনাস এ টেন্ডস টু হবে 0। এফ এক্স টেন্ডস টু যদি এল হয় তাহলে এফ এক্স মাইনাস এল হবে টেন্ডস টু 0। অর্থাৎ এক্স মাইনাস এ এই দুইটার মান 0 এর নিকটস্থ, এফ এক্স মাইনাস এল এর মানও কি হবে, 0 এর নিকটস্থ। এই জিনিসটাকেই দেখো, এই জিনিসটাকেই লেখা হয় মডুলাস এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। এই জিনিসটাকেই লেখা হয় মডুলাস এফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন। বিষয়টা কি দেখো,
এক্স মাইনাস এ টেন্স টু জিরো, জিরো এর কাছাকাছি। তার মানে কি এক্স মাইনাস এ এর যে অন্তরফল বা মডুলাস আমি লিখছি, যেহেতু জিরো এর কাছাকাছি, হ্যাঁ জিরো এর কাছাকাছি একটা পজিটিভ মান, তাহলে এক্স মাইনাস এ এর মান লেস দেন ডেল্টা। আমরা বলছি ডেল্টা খুবই ক্ষুদ্র, ডেল্টা গ্রেটার দেন জিরো বাট খুবই ক্ষুদ্র, টেন্স টু জিরো। তাহলে এটার চেয়েতেও যদি ক্ষুদ্র হয় তার মানে কি তার মানটা জিরো এর একদম কাছাকাছি। তার মানে আমার মিলে গেছে ল্যাঙ্গুয়েজের সাথে এই ল্যাঙ্গুয়েজ। আবারও বলি কথাটা, এক্স মাইনাস এ এর মান টেন্স টু জিরো মানে কি জিরো এর কাছাকাছি। তাহলে আমি যদি এটাকে বলি, এটাকে এইভাবে লিখি, দেখো মডুলাস এক্স মাইনাস এল লেস দেন ডেল্টা, লেস দেন ডেল্টা, ডেল্টা খুবই ক্ষুদ্র, গ্রেটার দেন জিরো, জিরো এর চাইতে বড় ঠিক আছে কিন্তু খুবই ক্ষুদ্র, জিরো এর কাছাকাছি। তুমি যদি বলো এক্স মাইনাস এ এর মান ডেল্টার চেয়ে ছোট, তার মানে কি জিরো এর একদম কাছাকাছি, টেন্স টু জিরো চলে আসে। এই জন্যই এটার মিনিং আর এটার মিনিং আসলে একই, অর্থাৎ এটার মিনিং একই। একইভাবে এফ এক্স মাইনাস এল এর মান যেহেতু টেন্স টু জিরো, সো তাদের অন্তর্ফল যদি আমি বলি যে এপসিলনের চেয়ে ছোট, এপসিলন নিজেই ছোট, তার চাইতেও যদি ছোট হয় তার মানে সে একদম জিরো এর কাছাকাছি চলে যায়। তার মানে এটার ব্যাখ্যা আর এটার ব্যাখ্যা আসলে একই জিনিস। এই জন্য আমরা দুই প্রকারের সংজ্ঞাটা আমরা সুন্দর করে শিখে ফেলবো। তাহলে আমরা একটু আগে শিখলাম নর্মালি যে সংজ্ঞা, এক্স এর মান যদি এ এর দিকে যায়, এফ এক্স এর মান যদি এল এর দিকে যায়, তবে এলকে বলা হয় এফ এক্স এর লিমিট। আর এটার ক্ষেত্রে বলা হচ্ছে যদি ডেল্টা এবং এপসিলন খুবই ক্ষুদ্র হয়, তোমার ধরো কিছুই মনে নাই, এত টেনশনের কিচ্ছু নাই, লিখবা ডেল্টা এবং এপসিলন খুবই ক্ষুদ্র, যেখানে এপসিলন গ্রেটার দেন জিরো, ডেল্টা গ্রেটার দেন জিরো, তখন মডুলাস এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা এর জন্য যদি মডুলাস এফ এক্স মাইনাস এ লেস দেন এপসিলন হয়, তবে এলকে এফ এক্স এর লিমিট বলা হয়। ঠিক আছে কথা? ওকে, তাহলে আমরা এখন দেখব, আমাদের সময় প্রায় কাছাকাছি চলে আসছে। আমরা আসলে এত কথা বললাম, যদি একটা অঙ্ক না করি তাহলে হবে না। হ্যাঁ, আসলে আমি আবারও বলি, এখানে তিনটা পার্টে আমরা মূলত এই চ্যাপ্টারটা সাজাবো। যে এক নাম্বার পার্ট, আরেকটা বিষয় আমি গ্রাফিক্যালি দেখাইতে পারতাম, যাক গ্রাফিক্যালি যদি আমরা দেখাই আসলে, আচ্ছা আগামী ক্লাসে দেখাবো, এখন আর একটা অঙ্ক না করলে ভালো লাগবে না। হ্যাঁ, গ্রাফিক্যালি, হ্যাঁ যে কিভাবে আসলে লিমিটের সংজ্ঞাটা দেওয়া যায়। ওকে, তুমি লক্ষ্য করো এখানে যে আমাদের এখানে যখন লিমিটের অঙ্কগুলি আসবে তখন তুমি সিম্পলি ধরে নিবা দুইটা বিষয়। হ্যাঁ, যে অঙ্ক সমাধান করার ক্ষেত্রে তুমি ধরে নিবা দুইটা বিষয়, যে ওয়ার্কিং রুল, আমি ডাব্লিউ আর দিলাম ওয়ার্কিং রুল। প্রথম যে কাজটা হবে তোমার যখন কোনো অঙ্ক আসবে, আমি এর আগে আরেকটু কথা বলি নেই, আমি আবারও স্পষ্ট করতেছি, এখানে তিন ধরনের অঙ্ক আছে, লিমিটের অঙ্ক, কন্টিনিউটির অঙ্ক, স্যান্ডউইচ উপপাদ্যের সাহায্যে কিছু অঙ্ক। লিমিটের অঙ্ক প্রায় 95%, একদম 2% আছে কন্টিনিউটির অঙ্ক, আর বাকি হয়তো 2 বা 3% আছে স্যান্ডউইচ থিওরির সাহায্যে অঙ্ক। এই জন্য আমরা লিমিটটাকেই গুরুত্ব দেবো বেশি, লিমিটের অঙ্কগুলো আমরা একদম সব ডিটেলস করবো এবং প্রত্যেকটা অঙ্ক আমরা সুন্দর করে এখানে করাবো, লাইভ ক্লাসে আমরা দেখবা করাবো। ওকে, তাহলে ওয়ার্কিং রুলটা কি? তুমি যখন অঙ্কটা ধরবা, একটা লিমিটের অঙ্ক দেওয়া থাকবে, শুরুতে তোমাকে দুইটা বিষয় চিন্তা করতে হবে। যে দুইটা বিষয় কি? একটা বিষয় হচ্ছে অনির্ণেয় আকার, অনির্ণেয় আকার, দুই নাম্বার হচ্ছে অনির্ণেয় আকার নয়। তাহলে লক্ষ্য করো, তুমি যখন অঙ্কটা যে কোনো একটা লিমিটের অঙ্কটা দেখবা, তখন তোমার মাথায় দ্রুত দুইটা বিষয়, হ্যাঁ দ্রুত দুইটা বিষয় এখানে কাজ করাইতে হবে। যে এক নাম্বার কাজটা হচ্ছে আমাকে দেখতে হবে ফাংশনটা অনির্ণেয় আকারে আছে কি না। দুই নাম্বার হচ্ছে মানে অনির্ণেয় আকার আছে কি না, এটা আর কি দুইটা একসাথে বলে ফেলছি, যে হয় থাকতে পারে নাও থাকতে পারে। তোমাদের রূপন্তী বইয়ে হয়তো অঙ্কটা নাই, আমি একটা অঙ্ক দেখাবো যেটা অনির্ণেয় আকার নয়। অনির্ণেয় আকার যদি না হয় কোনো ফাংশনটা, তাহলে আসলে তোমার কোনো কাজ করার প্রয়োজন নাই। আর যদি অনির্ণেয় আকার হয়, তখন আমরা কি কাজ করব এটা আমরা দেখবো একটু। যে সময় প্রায় শেষের পথে, আমরা একটু 2 মিনিট সময় নিব। যেমন তোমাকে এখানে একটা অঙ্ক দিল, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স। লক্ষ্য করো তুমি কথাটা। তাহলে এই অঙ্কগুলো করার, যে অঙ্কগুলো দেখেই ধুমধাম অঙ্ক শুরু করে দিলে হবে না। হ্যাঁ, তোমাকে দেখতে হবে আগে দুইটা বিষয়। অঙ্কটা যখন আমরা শুরু করব তখন দুইটা বিষয় আমাদের মাথায় আনতে হবে, যে এটা কি অনির্ণেয় আকার নাকি অনির্ণেয় আকার নয়।
এটা কি অনির্ণেয় আকার নাকি অনির্ণেয় আকার নয়? ওকে, যদি অনির্ণেয় আকার না হয় তাহলে তোমার অন্য কোনো পথে অগ্রসর হওয়ার কোনো দরকার নাই। যেমন দেখো এই যে এটা 1 প্লাস সাইন এক্স বাই কজ এক্স, আমি এক্সের মান যদি 2 এর কাছাকাছি যাই, শূন্য এর কাছাকাছি যাই, তোমাকে মাথায় রাখতে হবে যে শূন্য এর কাছাকাছি আমরা আগে যেভাবে একটু ব্যাখ্যা দিছি যে 2 এর কাছাকাছি তাহলে 1.9, এইভাবে কিন্তু অঙ্ক করা যাবে না, অঙ্ক করতে হবে টেকনিক্যালি, কৌশলে। আমাদের এই যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি একটু কৌশলে করতে হবে। আমাদের ওই ব্যাখ্যা যে 0 এর কাছাকাছি, অর্থাৎ আমি কি করব 0.1, 0.001, 0.001 এইভাবে আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে এটা কৌশলে অঙ্ক করতে, ওইভাবে করলেও হবে আর ওইভাবে অঙ্ক করে আমাদের পোষাবে না। আমরা করব একটু টেকনিক্যালি। টেকনিকটা লক্ষ্য করো, এক্স এর মান যখন 0 এর কাছাকাছি আমরা 0ই কল্পনা করব, বসায় দেই 1 প্লাস সাইন 0 মানে কি 0, cos 0 মানে কি 1, তাহলে 1/1 মানে কি অনির্ণেয় আকার নয়। তখন আমরা কি করব, যখনই দেখব যে অনির্ণেয় আকার নয় তখন আমরা সাথে সাথে মান বসাই দিব। তাহলে ওয়ার্কিং রুলে যেটা আমি বললাম যে যখনই আমরা দেখব, তোমরা একটু খাতায় টুকে নিতে পারো, যখনই আমরা দেখব যে ফাংশনটা অনির্ণেয় আকার নয়, তার মানে প্রথমেই তোমাকে চেক করতে হবে ফাংশনটা অনির্ণেয় আকারে আছে কি না। আমি একটু রাফে দেখাইতেছি জিনিসটা। এক্স এর মান যদি আমি 0 বসে, আসলে 0 না, কিন্তু আমরা কি করব, আমরা তো আর একদম ডিটেলস করার সুযোগ নাই, কিন্তু মনে মনে 0 বসাবো। বসায় যেমন দেখো, ধরো 1 প্লাস সাইন 0 মানে কি 0, cos 0 মানে কত 1, ফাইনালি কি হচ্ছে 1/1, 1/1 এর মান কিন্তু 1, অর্থাৎ নির্ণয়যোগ্য, অনির্ণেয় আকার নয়। তখন আমরা যে কাজটা করব, অন্য কোনো কাজ করার প্রয়োজন নাই, আমরা সাথে সাথে মানটা বসাই দিব। 1 প্লাস সাইন 0 মানে কত 0, cos 0 মানে কত 1। দেখো লিমিট কিন্তু লেখা যাবে না, লিমিটের মান বসানোর ফলে কিন্তু এটা আসছে। অনেকে এটা লেখার পরে এই জায়গায় লিমিট লেখে, কিন্তু এই জায়গায় লিমিট লেখা যাবে না। তার মানে 1/1 ইকুয়াল টু কত 1। এটাই হচ্ছে আমার আনসার। আরেকটা অঙ্ক করানো যাবে, ছোট একটা অঙ্ক দেখেন, 15 না 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 45 মিনিট, আরেকটা ক্লাস তো 11টায়। আচ্ছা 1 মিনিট সময় নেই, আর একটা অঙ্ক করাই দিই যে, হ্যাঁ একটা অঙ্ক দেখা যেতেছে। আচ্ছা একটু প্রশ্নটা একটু বের করুন তো, 1 নাম্বার যেটা অনির্ণেয় আকার নয়, তাহলে এটা অনির্ণেয় আকার নয়, সো হয়ে গেল। এখন আমরা দেখাবো অনির্ণেয় আকার 1 নাম্বার অঙ্কটা। স্যার একটু একটু চ্যাপ্টারটা বের করেন তো। 1 নাম্বার অঙ্কটায় আমরা দেখাবো লিমিট x টেন্ডস টু x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4। এখানে যদি আমরা দেখি, লক্ষ্য করি, হ্যাঁ x টেন্ডস টু 4, আমরা যদি এখানে লক্ষ্য করি যে x এর মান যদি 4 বসাই, দেখো উপরে হয় 0, নিচে হয় 0, তার মানে কি একটা অনির্ণেয় আকার। তার মানে তোমাকে লক্ষ্য রাখতে হবে অনির্ণেয় আকার যদি না হয় ডাইরেক্ট মান বসাই দিবা, কিন্তু অনির্ণেয় আকার যদি হয়, আগামী ক্লাসে আমি আরেকটু ওয়ার্কিং রুল লিখে দিব, যদি কখনো দেখি আমাদের যে অনির্ণেয় আকার হয়ে যাচ্ছে, তখন ফার্স্ট কাজ হচ্ছে অনির্ণেয় আকার অপসারণ করতে হবে। কিভাবে অপসারণ করবা, এক এক অঙ্কের ক্ষেত্রে এক এক নিয়ম। যদি এরকম উপরে নিচে বীজগাণিতিক রাশি হয়, তখন আমরা এটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। যেমন দেখো x স্কয়ার মাইনাস 4 স্কয়ার x মাইনাস 4, লিমিট x টেন্ডস টু 4 x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 বাই x মাইনাস 4, লিমিট x টেন্ডস টু 4, x মাইনাস 4 কাটা দিলে থাকে কি x প্লাস 4। এখন আমরা করব কি, x এর মান 4 বসাই দিলে 4 যোগ 4 ইকুয়াল টু কত 8। হ্যাঁ আমি সবই প্রথম থেকে বলতেছি। তাহলে আমি আবারও বলি, স্পষ্ট করি কথাটা, যখনই দেখবো আমাদের অনির্ণেয় আকার আছে, তখন আমাকে এখানে এটাকে করতে হবে, অপসারণ, অনির্ণেয় আকারটা অপসারণ করতে হবে। এক এক ক্ষেত্রে এক এক নিয়ম। যদি উপরে নিচে এরকম সরাসরি বীজগাণিতিক রাশি থাকে, আমরা প্রত্যেকটা নিয়ম আলোচনার আগে আমি কথা বলে নিব। যদি এরকম বীজগাণিতিক রাশি থাকে, তাহলে আমি কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে আমি এই অনির্ণেয় আকার রিমুভ, যে কারণে অনির্ণেয় আকার হয়েছে সেই কারণে রিমুভ করব। অর্থাৎ যে x মাইনাস 4 উপরে নিচে কাটাকাটি করব, এরকম কাটাকাটি করার পরে যে রাশিটা আসবে, তখন আমরা দেখব, তোমরা কিন্তু পরীক্ষায় কাটবা না, আমরা যখন যে রাশিটা আসবে দেখবো যে এখানে অনির্ণেয় আকার হওয়ার কোনো সুযোগ নাই, কারণ জাস্ট একটা রাশি এখানে দেওয়া আছে। তখন আমরা দেখবো যখন অনির্ণেয় আকার রিমুভ হয়ে গেছে, সাথে সাথে আমরা মানটা বসাই দিব। তুমি এখানে 4 বসাবো না, সাবধান, যদিও নানান জায়গায় এইভাবে 4 লেখে, 4 প্লাস 4, কারণ আসলে x এর মান কিন্তু 4 না, 4 এর কাছাকাছি। এই জন্য আমরা মনে মনে জিনিসটা বসাবো। লেখলে যদিও তোমার অঙ্ক কাটবে না, কিন্তু তুমি বসাবো না, হ্যাঁ তুমি মনে মনে বসাবে। x এর মান 4 হলে 4 যোগ 4 8, 8টা কিন্তু আসলে লিমিটিং ভ্যালু, 8 অ্যাকচুয়াল ভ্যালু নয়। একটু তাড়াহুড়া করলাম, আসলে সময় কম। তো এরপরে একটা ক্লাস আছে,
তো ঠিক আছে, আজকে আমরা লিমিটের আলোচনা করছি, কিছু অঙ্ক করছি। তোমরা প্রথম নিয়মের নাম্বার 1-এর যে অঙ্কগুলো আছে তোমরা ইচ্ছা করলে সব করে ফেলতে পারো এরকম উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। যখনই দেখবা যে কাটাকাটি গেছে উপরে নিচে, তখনই বুঝবা যে অঙ্ক হয়ে গেছে, মানটা বসাই দিবা। ঠিক আছে, ওকে, আমি আর আজকে সময় নিব না। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, খুদা হাফেজ। স্যার এটা অফ করে